আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব হুমায়ুন আহমেদ স্যারের লেখা বিপদ গল্পের ৩ নম্বর পর্ব। মিসির আলীকে আজ অনেক ভদ্র দেখাচ্ছে। আগের দিন খোঁচা খোঁচা দাড়ি ছিল, আজ ক্লিন শেভড। ঘরও বেশ গোছানো, বিছানায় খবরের কাগজ ছড়ানো নেই, চেয়ারে বই গাদা করে রাখা হয়নি, কেরোসিন কুকারটিও অদৃশ্য। টেবিলে সুন্দর টেবিল ল্যাম্পও চলছে। মিসির আলী চেয়ারে বসে টেবিল ল্যাম্পের আলোয় গভীর মনোযোগে পড়ছেন সরীসৃপ বিষয়ক একটি বই। গত কিছুদিন ধরেই তিনি ক্রমাগত জীবজন্তু সম্পর্কিত বই পড়ে যাচ্ছেন। শুরু করেছিলেন বিড়াল দিয়ে, এখন চলে এসেছেন সরীসৃপে। পড়তে অদ্ভুত লাগছে। আগে তার ধারণা ছিল সাপ ডিম দেয়, সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এখন দেখা যাচ্ছে কিছু কিছু সাপ ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। চন্দ্রবোড়া এরকম একটা সাপ। দরজায় শব্দ হচ্ছে। ভিক্ষার জন্য ভিখারি এসেছে। মিসির আলীকে দরজা খুলতে হলো না। 16-17 বছরের একটা ছেলে ভেতর থেকে বের হয়ে দরজা খুলে দিল এবং কাটা কাটা গলায় বলল, কাম কইরা ভাত খান, বিনা কামে ভাত নাই। এই ছেলেটির নাম মজনু। তাকে ঘরের কাজকর্মের জন্য মাসে 150 টাকা বেতনে রাখা হয়েছে। এই বাড়িতে মজনুর আজ 7ম দিন। 7ম দিনে সে দেখিয়ে দিয়েছে যে সে কাজ জানে। শুধু যে জানে তা না, খুব ভালো জানে। মিসির আলীকে এখন আর বিসমিল্লা হোটেলে ভাত খেতে যেতে হয় না, ঘরেই রান্না হয়। সেই রান্নাও অসাধারণ। খাওয়ার ব্যাপারটায় যে আনন্দ আছে তা তিনি ভুলে গিয়েছিলেন। আজ দুপুরে মজনু পাবদা মাছের ঝোল রান্না করেছে টমেটো এবং মটরশুঁটি দিয়ে। সেই রান্না খেয়ে মিসির আলী মজনুর বেতন 150 টাকা থেকে বাড়িয়ে 175 করে দিয়েছেন। মজনু, জি স্যার। চা বানাও তো দেখি। মজনু গম্ভীর গলায় বলল, দুধ, লেবু না আদা? যা ইচ্ছা বানাও। আপনার ঠান্ডা ঠান্ডা লাগছে, আদা চা খান, শরীরের জন্য ভালো। দাও, আদা চা দাও। মজনুর আদা চা খেয়ে মিসির আলীর মন ভালো হয়ে গেল। অসাধারণ একটা ব্যাপার। চা যতটুকু গরম হওয়া দরকার ততটুকুই গরম, ঠান্ডাও না, বেশি গরমও না। আদার পরিমাপও যেন মাপা। ঝাঁজ আছে, আবার চায়ের স্বাদ নষ্ট হয়নি। মজনু, যে স্যার। আগে কি কোনো হোটেলে কাজ টাজ করতে? যে না। রান্নাবান্না এত চমৎকার শিখলে কিভাবে? মজনু জবাব না দিয়ে ভেতরে চলে গেল। সে রাতের রান্না বসিয়েছে। দুপুরের খাবার সে রাতে দেয় না, রাতে আলাদা রান্না হয়। চায়ে চুমুক দিতে দিতে মিসির আলী ভাবতে লাগলেন, মজনুর বেতন 175 না করে পুরোপুরি 200 করে দেওয়াই ভালো। যে কোনোভাবেই হোক এই ছেলেকে আটকে রাখতে হবে। তার নিজের অর্থনৈতিক সমস্যার কিছুটা সমাধান হয়েছে। বিলেতে থাকাকালীন তিনি প্রফেসর রেইজেনবার্গের সঙ্গে যুগ্ম সম্পাদনায় অ্যাবনর্মাল বিহেভিয়ার ইন ফেস ট্রানজিশন বইটি লিখেছিলেন। সেই বই এবছর কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকাভুক্ত হয়েছে। প্রকাশক ভালো টাকা দিয়েছে। প্রথম দফায় তিনি $5000 একটি চেক পেয়েছেন। সেই চেক ভাঙানো হয়েছে। মার্বেল স্টোনের অসম্ভব সুন্দর টেবিল ল্যাম্প এবং একটা ভেসকেট ওই টাকায় কেনা। মিসির আলী এখন রোজই কিছু না কিছু কিনছেন। জিনিসপত্র কেনার ভেতরে যে আনন্দ আছে তাও তিনি জানতেন না। আবার দরজায় কড়া নড়ছে। মিসির আলীর মনে পড়ল 450 টাকায় তিনি একটা কলিং বেল কিনেছেন। বেলটা এখনো লাগানো হয়নি। মজনুকে পাঠিয়ে একজন ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসতে হবে। রান্না শেষ হলে ওকে পাঠাবেন। মিসির আলী নিজেই দরজা খুললেন। মীরা এবং আফসার সাহেব দাঁড়িয়ে আছেন। আফসার সাহেবের দৃষ্টি উদ্ভ্রান্ত। মনে হয় গত 3-4 দিন দাড়ি কাটেননি। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, শরীরও মনে হয় ভেঙে পড়েছে। আসুন, ভেতরে আসুন। দুজন ঘরে ঢুকলেন। মীনা ক্ষীণস্বরে বললেন, আপনাকে আবার বিরক্ত করতে এলাম। মিসির আলী বললেন, আপনাদের আরও আগেই আসা উচিত ছিল। আপনারা দেরি করে ফেলেছেন বলে মনে হচ্ছে। আফসার সাহেব বসুন। আফসার সাহেব বসলেন। মিসির আলী বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সমস্যা মোটেই কমেনি, বরং বেড়েছে। আমি কি ঠিক বলছি? আফসার সাহেব কিছু বললেন না। মীরা বললেন, জি, ঠিক বলেছেন। প্রাথমিকভাবে আপনার যা বলার আছে বলুন, তারপর আমি কিছু প্রশ্ন করব। আফসার সাহেব কিছুই বললেন না, পাথরের মতো মুখ করে বসে রইলেন। মীরা বললেন, গত 2 রাত ধরে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, ভয়াবহ স্বপ্ন। কীরকম স্বপ্ন? সে বিড়াল হয়ে গেছে, ধরে ধরে ইঁদুর খাচ্ছে, এই সব স্বপ্ন।
মিসির আলি হাসতে হাসতে বললেন, আমার কাছে স্বপ্নটা খুব ভয়াবহ মনে হচ্ছে না। যদি উল্টোটা স্বপ্নে দেখতেন, অর্থাৎ আপনি ইঁদুর এবং বিড়াল আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাহলে ভয়াবহ হতো। আফসার সাহেব কঠিন গলায় বললেন, আমি যা দেখেছি তা যথেষ্টই ভয়াবহ। আমার পরিস্থিতিতে আপনি নেই বলেই বুঝতে পারছেন না। আমি খুব ভালো বুঝতে পারছি। পরিবেশ হালকা করার জন্যই হাসতে হাসতে কথা বলছি। সমস্যা যত বড় হবে তাকে তত সহজভাবে গ্রহণ করা উচিত। আপনি কি তা করেন? হ্যাঁ, করি। একবার ভয়ঙ্কর জটিল একটা সমস্যাকে হাসি মুখে গ্রহণ করেছিলাম। সেই গল্প অন্য এক সময় বলবো। আজ আপনার সঙ্গে কথা বলি। আমি প্রশ্ন করছি, প্রশ্নগুলির জবাব দিন। তারও আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কেন আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। মস্তিষ্ক নানা কারণে উত্তেজিত হয়ে আছে। একটা বিষয় নিয়ে ক্রমাগত ভাবছেন, তাই স্বপ্ন দেখছেন। জেলেদের স্ত্রীরা সবসময় স্বপ্নে দেখে তাদের স্বামীরা নৌকাডুবিতে মারা গেছে। কখনো স্বপ্নে দেখে না তারা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। ভালো কথা। ফ্রান্স কাফকার মেটামরফোসিস গল্প কি আপনি পড়েছেন? গল্পে একটা মানুষ আস্তে আস্তে কুৎসিত একটা পোকা হয়ে যায়। না, আমি পড়িনি। গল্প উপন্যাস আমি খুব কম পড়ি। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি উত্তর দেবেন। ভাবার জন্য সময় নেবেন না। ভেবে উত্তর দেবেন এমন প্রশ্নও আমি করব না। বিড়ালের কথা এখনো বুঝতে পারছেন? পারছি। আপনি কি এদের সঙ্গে যোগাযোগ করেছেন? না। যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি একবার কথা বলার চেষ্টা করেছি। বিড়াল বুঝতে পারেনি? না। কিন্তু বিড়াল তো আপনাদের কথা বুঝতে পারে। অন্তত তাদের কথাবার্তা থেকে নিশ্চয়ই তা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। তাহলে আপনার কথা সে বুঝল না কেন? জানি না। আপনি কি নিজে বিশ্বাস করেন যে আপনি বিড়ালের কথা বুঝতে পারেন? হ্যাঁ, বিশ্বাস করি। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, না, আপনি বিশ্বাস করেন না। অন্য প্রশ্নগুলোর জবাব আপনি সঙ্গে সঙ্গে দিয়েছেন। এই প্রশ্নটির জবাব দিতে বেশ দেরি করেছেন। আপনি যদি পুরোপুরি বিশ্বাস করতেন যে বিড়ালের কথা আপনি বুঝতে পারেন, তাহলে আজ যে মানসিক সমস্যা আপনার হচ্ছে সেই সমস্যা হতো না। আপনি একই সঙ্গে ব্যাপারটা বিশ্বাস করছেন এবং করছেন না। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। আমি বিড়ালের কথা বুঝি, তারপরেও আমার মনে সন্দেহ আছে। কেন আছে? বিড়াল এমন সব কথা বলে যা একটা বিড়াল বলবে বলে আমার মনে হয় না। উদাহরণ দিন। যেমন ধরুন, মা বিড়াল তার বাচ্চাদের জেলি খেতে নিষেধ করছে কারণ জেলি খেলে দাঁত নষ্ট হবে, কিংবা সে বাচ্চাদের গ্রিন ভেজিটেবল খাওয়াতে চাচ্ছে কারণ তাতে ভিটামিন আছে। এছাড়া অন্য কোনো কারণ কি ঘটেছে যার জন্য আপনার মনে সন্দেহ হচ্ছে বিড়ালের কথা আসলে বোঝা যায় না? হ্যাঁ, এরকম ব্যাপারও ঘটেছে। আমি ইদানিং রাস্তায় প্রচুর হাঁটাহাঁটি করি। বেশ কয়েকবার বিড়ালের সঙ্গে দেখা হয়েছে। ওরা ম্যাও ম্যাও করেছে, কিন্তু ওদের কথা আমি বুঝতে পারিনি। মিসির আলি বললেন, আপনাদের যদি সময় থাকে আমার সঙ্গে একটা বাড়িতে চলুন। ওদের গোটা তিনেক বিড়াল আছে। আমি দেখতে চাই ওদের কথা আপনি বুঝতে পারেন কিনা। মীরা বললেন, সেটা কি ঠিক হবে? তারা কি না কি মনে করবেন? তারা কিছুই মনে করবেন না। আমি কি জন্য যাচ্ছি তাও তাদের বলা হবে না। আফসার সাহেব বললেন, আমার বাসায় চলুন, সেখানে তো বিড়াল আছে। সেই বিড়ালের কথা যে আপনি বুঝতে পারেন তা তো বলেছেন। আমি নতুন বিড়াল নিয়ে পরীক্ষা করতে চাই। অবশ্যই অস্বস্তি বোধ করলে থাক। না, অস্বস্তি বোধ করছি না, চলুন। মিসির আলি মজনুর কাছে বাড়ি বুঝিয়ে দিয়ে রওনা হলেন। মজনু ব্যাপারটা ঠিক পছন্দ করল না। বিরক্ত মুখে বলল, ফিরতে কি দেরি হইব? হ্যাঁ, একটু দেরি হবে। রান্না হইছে, ভাত খাইয়া যান। না, ভাত এখন খাবো না। তুমি একটা ইলেকট্রিক মিস্ত্রি ডেকে কলিং বেল লাগিয়ে নিও। মিসির আলি তার পরিচিত ওই ভদ্রলোকের বাসায় 1 ঘন্টা কাটালেন। তার বিড়াল 3টি না 2টা। একটা অতি বৃদ্ধ, নড়াচড়ার শক্তি নেই। অন্যটি টমক্যাট, বেশ উগ্র স্বভাবের। এরা অনেকবারই ম্যাও ম্যাও করল। আফসার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে বিড়াল দুটিকে দেখলেন, ওদের কথা শুনলেন, কিন্তু ওরা কি বলছে কিছুই বুঝলেন না। বাড়ি থেকে বের হয়ে মিসির আলি বললেন, আপনার মুখ দেখে মনে হচ্ছে বিড়ালের কথা কিছুই বুঝতে পারেননি, তাই না? হ্যাঁ, আমি কিছুই বুঝিনি, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আমাদের বাসার বিড়ালটার কথা বুঝি, খুব ভালো বুঝি। মিসির আলি বললেন, আপনি কি নিজে ধরতে পারছেন আপনার কথায় যুক্তি নেই? আপনি একটি মাত্র বিড়ালের কথা বুঝতে পারছেন, অন্য কোনো বিড়ালের কথা বুঝতে পারছেন না।
তা কি করে হয়? জানি না কি করে হয়। মিসির আলি সাহেব, আমি খুব কষ্টে আছি। আপনি আমার কষ্ট দূর করুন। এইভাবে কিছুদিন গেলে আমি পাগল হয়ে যাব। আমার ধারণা ইতিমধ্যে খানিকটা পাগল হয়েছি। মিসির আলি বললেন, আমি আপনার ব্যাপারটা নিয়ে ক্রমাগত ভাবছি। আমি এখনো তেমন কিছু বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে বুঝতে পারবো। রহস্য উদ্ধার হবে। কি জন্য মনে হচ্ছে রহস্য উদ্ধার হবে? তেমন কোনো কি কারণ ঘটেছে? না, তেমন কোনো কারণ ঘটেনি। তারপরেও মনে হচ্ছে, আমার প্রায় এরকম হয়, এক ধরনের ইনটিউশন কাজ করে। মিসির আলি হেঁটে হেঁটে বাসায় ফিরলেন। বাসার সদর দরজা খোলা। মজনু কলিং বেলও লাগায়নি। মিসির আলি ঘরে ঢুকে বড় এক ধরনের চমক খেলেন। তার ঘর খালি। মজনু সব কিছু নিয়ে ভেগে গেছে। ডলার ভাঙিয়ে 7,000 টাকা রেখেছিলেন ফটো অ্যালবামের ভেতরে। সেই অ্যালবামও নেই। এত ভারী যে মিউজিক সেন্টার, তাও নেই। টেবিল ল্যাম্প, কলিং বেল, তাও নেই। শীত বস্ত্রের মধ্যে তার একটা ভালো শাল ছিল, সেটিও নিয়ে গেছে। তবে রান্না করে গেছে। টেবিলে সুন্দর করে খাবার দাবার সাজিয়ে রাখা, পানির গ্লাস, একটা পিচে লবণ, কাঁচামরিচ এবং কাটা শসা। রান্না হয়েছে কই মাছের দো পেঁয়াজি, একটা ভাজা এবং ডাল। মিসির আলি হাত ধুয়ে খেতে বসে গেলেন। প্রতিটি আইটেম অসাধারণ হয়েছে। খেতে খেতেই মনে হলো, অতি ভদ্র নিপুণ রাঁধুনি এই ছেলেটির সন্ধান বের করা খুব কঠিন না। এই ছেলে কোনো বিদেশি বাড়িতে আগে কাজ করত। কথাবার্তায় প্রচুর ইংরেজি শব্দ তাই বলে দেয়। ইংরেজি শব্দগুলি খাবার দাবার সংক্রান্ত। কাজেই ধরে নেওয়া যায় সে বাবুর্চি ছিল। চুরির দায়ে তার চাকরি চলে যায়, কিংবা পুলিশ হয়তো তাকে খুঁজছে। সে সাময়িক আশ্রয় নিতে এসেছিল তার কাছে। ছেলেটি যে বাড়িতে কাজ করত সেই বাড়ি গুলশান এলাকায়। কারণ কথাবার্তায় সে গুলশান মার্কেটের কথা প্রায়ই বলতো। সে বলছিল একটা প্রেসার কুকার হলে অনেক রকম রান্না সে রাঁধতে পারবে। গুলশান মার্কেটে সেই প্রেসার কুকার পাওয়া যায়। মজনু এত সব ভারী জিনিস নিজের কাছে রাখবে না। যেহেতু সে বুদ্ধিমান, সে চেষ্টা করবে অতি দ্রুত জিনিসগুলি বিক্রি করে দিতে। কোথায় বিক্রি করবে? তার পরিচিত জায়গায়, অবশ্যই গুলশান মার্কেটে। কাজেই এখন একটা বেবি ট্যাক্সি নিয়ে যদি গুলশান মার্কেটে চলে যান, তাহলে মজনুকে পাওয়া যাবে। মিসির আলি খাওয়া শেষ করে হাত ধুয়ে বিছানায় এসে বসলেন। বিস্মিত হয়ে দেখলেন তার বালিশের কাছে একটা পিরিচে 2টা খিলি পান, একটা সিগারেট এবং ম্যাচ রাখা। তিনি পান মুখে দিয়ে সিগারেট ধরালেন এবং মজনুকে ক্ষমা করে দিলেন। এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই তার কাছে মনে হলো তিনি আফসার সাহেবের রহস্যভেদের কাছাকাছি চলে গেছেন। কিছু জিনিস এখনো জট পাকানো আছে, তবে তা হয়তো বা খুলে ফেলা যাবে। কয়েকটা ছোটখাটো ব্যাপার পরীক্ষা করে দেখতে হবে। আরও কয়েকটা দিন লাগবে। বিছানায় শুয়ে শুয়ে গান শুনতে ইচ্ছা করছে। মিউজিক সেন্টারটা খুব শখ করে কিনেছিলেন। একটা গানও শোনা হলো না। মন খারাপ লাগছে। মন খারাপ ভাব কাটানোর জন্যই আবাস সরীসৃপের বইটা হাতে নিলেন। ভয়ঙ্কর বিষধর এবং একই সঙ্গে অপরূপ সুন্দর সাপের নাম লকেসিস মিউটা। এই ল্যাটিন নামের বঙ্গানুবাদ হলো নিঃশব্দ নিয়তি। বাহ, কি সুন্দর নাম! মিসির আলি বইয়ের পাতা উল্টে যাচ্ছেন। তার মন খারাপ ভাব কেটে যাচ্ছে। আফসার সাহেব গত 2 দিন ধরে নিজের ঘর থেকে বের হচ্ছেন না। ঘরের সব কটা জানালা বন্ধ, পর্দা ফেলা। দিনের বেলাতেও ঘর অন্ধকার হয়ে আছে। তিনি খাবার খেতে খাবার টেবিলেও যাচ্ছেন না। খাবার নিয়ে মীরা তার ঘরে আসছেন। আফসার সাহেব ঠিকমতো খাচ্ছেনও না। অল্প কিছু মুখে দিয়েই বলছেন খিদে নেই। মীরা বিরাট বিপদে পড়েছেন। কি করবেন বুঝতে পারছেন না। বাচ্চা সহ বিড়ালটাকে বস্তায় ভরে আবার ফেলে দিয়ে আসা হয়েছে। এবার কাছে কোথাও নয়, গাড়ি করে একেবারে জয়দেবপুরে। মীরা অবশ্যই আফসার সাহেবকে বলেছেন বিড়ালগুলিকে বাসার বাইরে রাখা হয়েছে। মীরা ভেবেছিলেন এই কথা শুনে আফসার সাহেব রেগে যেতে পারেন। খুবই আশ্চর্যের ব্যাপার, রাগেননি, বরং এই প্রসঙ্গে কোনো কথা বলেননি। মনে হচ্ছে বস্তায় ভরে ফেলে দিয়ে আসার ব্যাপারটা তিনিও আন্দাজ করেছেন। আত্মীয় স্বজনরা ক্রমাগত আসছেন। কেউ কেউ দিনের মধ্যে 2-3 বার আসছে। মীরা বেশিরভাগ সময় এবং শক্তির ব্যয় হচ্ছে যেন তারা আফসার সাহেবের সঙ্গে দেখা করতে না পারেন। আত্মীয় স্বজনরা খুব বিরক্ত হচ্ছেন, কেউ কেউ রাগও করছেন। আফসার সাহেবের এক মামা কঠিন গলায় মীরাকে বললেন, তুমি ওকে লুকিয়ে রাখলে তো লাভ হবে না, ও চিকিৎসা পাওয়ার প্রয়োজন। মীরা বললেন, চিকিৎসা হচ্ছে, আপনারা তো চিকিৎসক না, আপনি যাবেন ওইসব কথা মনে করিয়ে দেবেন। আমি চাই না সে বিড়াল নিয়ে ভাবুক।
আমি বিড়াল নিয়েই যে কথা বলবো তা তোমাকে কে বলল? আপনি কি নিয়ে কথা বলবেন? কথা বলার বিষয়ের কি অভাব আছে? আমি পলিটিক্স নিয়ে কথা বলবো, বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস নিয়ে কথা বলবো। এতে ওর উপকার হবে, পুরো ব্যাপারটা ভুলে থাকতে পারবে। ঘরে তালাবন্ধ করে রাখা তো কোনো সমস্যার সমাধান না। মীরা তাকে ঘরে ঢুকতে দিয়েছে। তিনি চেয়ারে বসতে বসতে প্রথম যে কথাটা বললেন তা হচ্ছে, আচ্ছা বাবা, বিড়ালের সঙ্গে কি কি কথা তোমার হয়েছে গুছিয়ে বলো তো। কোনো কিছু বাদ দেবে না, দরকার আছে। শুধু যে আত্মীয়রা আসছে তা না, আত্মীয়দের আত্মীয়, তাদের আত্মীয়, মুখ চেনা মানুষ, পাড়ার মানুষ, পাড়ার মানুষদের পরিচিত মানুষ। টেলিফোন সারাক্ষণই বাজছে। মীরা টেলিফোন ধরেন, এমন সব কথাবার্তা তিনি শুনেন যে তার চোখে সত্যিই পানি এসে যায়। পত্রিকার অফিস থেকেও টেলিফোন এলো। সাপ্তাহিক চক্রবাকের প্রতিবেদক টেলিফোন করেছেন। মীরা টেলিফোন ধরলেন। আপনি কি আফসার সাহেবের স্ত্রী? জি, আমি সাপ্তাহিক চক্রবাক থেকে বলছি। কি ব্যাপার বলুন। আমি খবর পেয়েছি আপনাদের বাড়িতে একজন মানুষ বিড়ালে রূপান্তরিত হয়েছেন। তার সারা গায়ে সাদা সাদা লোম বেরিয়েছে, লেজ গজিয়ে গেছে। কথাটা কি সত্যি? আপনার কি ধারণা এরকম খবর সত্যি হতে পারে? জগতে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা তো ঘটে, ঘটলেও আমাদের এখানে ঘটেনি। যদি না ঘটে তাহলে এরকম একটা গুজব কি করে রটল? আমি জানি না কি করে রটল। আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরাম্যান নিয়ে আসছি। আপনার এবং যার সম্পর্কে এই গুজব রটেছে তার একটা ইন্টারভিউ নিতে চাই। কেন? গুজবের উপর একটা নিউজ করব। মীরা টেলিফোন নামিয়ে রেখে খানিকক্ষণ কাঁদলেন। সবচেয়ে ভালো হতো এই বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়া। তা সম্ভব হচ্ছে না। আফসার সাহেব বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি নন। তাকে এখান থেকে সরাতে হলে জোর করে সরাতে হবে। মীরার ডাক্তার ভাই সার্বক্ষণিকভাবেই এ বাড়িতে আছে। সে আফসার সাহেবের সঙ্গে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। আফসার সাহেব কড়া চোখে তাকিয়েছেন, কোনো জবাব দেননি। মীরার কথাবার্তার জবাব দেওয়াও ইদানিং বন্ধ করে দিয়েছেন। শুধু রুমি সুমি কিছু জিজ্ঞেস করলে জবাব দেন। রুমি বাবার ঘরের দরজায় টোকা দিয়ে বলল, বাবা আসবো? আফসার সাহেব বললেন, আয়। রুমি ভয় ভয় ভেতরে ঢুকল। কেমন আছো বাবা? ভালো আছি। তোমাকে এমন বিশ্রী দেখাচ্ছে কেন? দাড়ি গোফ কামাচ্ছি না, কাজেই বিশ্রী দেখাচ্ছে। কামাচ্ছ না কেন বাবা? ইচ্ছা করছে না। কেন ইচ্ছা করছে না? জানি না, সব কেমন এলোমেলো হয়ে গেছে। বাবা আমি কি তোমার পাশে বসবো? বস। রুমি ভয় ভয় বসল, বাবার হাতের উপর হাত রাখলো। বাবা। কি মা? সবাই বলছে তুমি নাকি বিড়াল হয়ে গেছো। তুমি কি বিড়াল হয়েছো? না মা। তাহলে সবাই এরকম মিথ্যা কথা বলছে কেন? তা তো জানি না। তোমার চোখ লাল কেন? ঘুম হচ্ছে না, এই জন্য চোখ লাল। ঘুম হচ্ছে না কেন বাবা? ঘুমোলে যে দুঃস্বপ্ন দেখি, এই জন্য রাতে ঘুমোতে ইচ্ছা করে না, ঘুম আসেও না। তুমি কি পাগল হয়ে গেছো? এখনো হইনি, তবে খুব শীঘ্রই হয়ে যাব বলে মনে হচ্ছে। না হবে না, মামা তোমার জন্য খুব বড় বড় ডাক্তার এনেছেন, তারা তোমার চিকিৎসা করবেন। চিকিৎসা করে আমার কিছুই করতে পারবে না, কারণ আমার কোনো অসুখ হয়নি। তুমি কি আপনা আপনি সেরে উঠবে? তাও তো মা জানি না। মহসিন বেশ কয়েকজন ডাক্তার এনেছেন। ডাক্তারেরা নানাভাবে আফসার সাহেবকে পরীক্ষা করেছেন, তেমন কিছুই পাননি। প্রেশার স্বাভাবিকের চেয়ে একটু বেশি, সেটা তেমন কিছু না। আচার আচরণেও তেমন কোনো অস্বাভাবিকতা নেই। ঘুম খুব কম হলে রিফ্লেক্স অ্যাকশন স্লথ হয়ে যায়, তা হয়েছে, এর বেশি কিছু না। ডাক্তারদের সবারই ধারণা ভালো মতো রেস্ট হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মহসিন মীরাকে বলল, যে করে হোক এই বাড়ি থেকে দুলাভাইকে বের করতে হবে, এখানে থাকলে তার রেস্ট হবে না। মাছির মতো লোকজন ভনভন করছে। মীরা বললেন, আমি বললে কিছু হবে না, আমি অনেক বলেছি। মুখে বলে যদি না হয় তাকে জোর করে উঠিয়ে নিয়ে যেতে হবে। বাড়ির আবহাওয়া যা, তাতে কোনো সুস্থ লোকও পাগল হয়ে যাবে। মহসিন খুব ভুল বলেনি। বাড়ির সামনে একদল দুষ্টু ছেলে জটলা পাকাচ্ছে। তারা মাঝে মাঝে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে চিৎকার করছে। মানুষ মাঝে মাঝে খুব হৃদয়হীনের মতো আচরণ করে। মহসিন বলল, আপা তুমি প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখো, আমি রাত 10টার পর মাইক্রোবাস নিয়ে আসবো। এর মধ্যে একটা ফ্ল্যাট বাড়ি ঠিক করে রাখবো, তোমাদের সেখানে নিয়ে তুলবো।
আমি ছাড়া দ্বিতীয় কেউ জানবে না তোমরা কোথায় আছো। আমি আমার স্ত্রীকে পর্যন্ত বলবো না। কিন্তু তোর দুলাভাই, সে তো যেতে রাজি হবে না। আমি রাজি করাচ্ছি। মহসিন শোবার ঘরের দরজায় টোকা দিয়ে বলল, আসবো দুলাভাই? আফসার সাহেব বললেন, না। মহসিন দরজা ঠেলে ভেতরে ঢুকল। আফসার সাহেব বললেন, আমি তো নিষেধ করেছিলাম ভেতরে আসতে। ইমার্জেন্সির সময় সব বাধা নিষেধ কাজে লাগে না। এখন হচ্ছে সুপার ইমার্জেন্সি। দুলাভাই, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আপনাকে পছন্দ করি। আপনি অতি সৎ, শাস্ত্রনীতি অক্ষরে অক্ষরে মেনে চলা একজন মানুষ। আপনি হয়তো বুঝতে পারছেন না যে এখন আপনার চরম দুঃসময় যাচ্ছে। এরকম কিছুদিন চললে আপনি পাগল হয়ে যাবেন। আপনাকে বাসা ছেড়ে গোপন কোনো জায়গায় যেতে হবে। আমি তো কোনো অপরাধ করিনি যে পালিয়ে থাকবো। আপনার যুক্তি 100 ভাগ সত্যি। আপনি কোনো অপরাধ করেননি। আমাদের এই সমাজটা এমন যে বেশিরভাগ শাস্তি আমাদের বিনা অপরাধে পেতে হয়। এখানে শুধু যে আপনি একা শাস্তি পাচ্ছেন তাই না, আপনার মেয়ে দুটোও শাস্তি পাচ্ছে। ওরা স্কুলে যেতে পারছে না, বাইরে গিয়ে খেলতে পারছে না, মুখ কালো করে ঘুরছে এবং কাঁদছে। ওদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করার জন্য হলেও বাড়ি ছাড়তে আপনার রাজি হওয়া উচিত। ভেবে দেখি। হ্যাঁ, ভেবে দেখুন, খুব ভালো করে ভাবুন। বাড়ি ছাড়ার পক্ষে আরেকটি বড় যুক্তি আপনাকে দিচ্ছি। আপনার চাকরি নেই। এত বড় বাড়িতে আপনি এখন আর থাকতে পারবেন না। ছোট বাড়ি নিতে হবে। আমি তেমন ছোটখাটো একটা বাড়ি আপনার জন্য দেখব। আফসার সাহেব চুপ করে রইলেন। মহসিন বলল, আমি এখন চলে যাচ্ছি। রাত 10টায় এসে সবাইকে নিয়ে যাব। দ্বিতীয় কোনো কথা শুনবো না। যদি আপত্তি করেন জোর করে নিয়ে যাব। রাত 10টায় মহসিন মাইক্রোবাস নিয়ে এলো। আফসার সাহেব নিঃশব্দে গাড়িতে গিয়ে বসলেন। কোনো আপত্তি করলেন না। তারা গিয়ে উঠলেন গেন্ডারিয়ার একটা ফ্ল্যাট বাড়িতে। মহসিন করিতকর্মা লোক, কিছু আসবাবপত্র এনে আগেই বাড়ি সাজিয়ে রেখেছে। 11-12 বছরের একটা কাজের মেয়ে ঘর ঝাড় দিচ্ছে। নতুন বাসা, খুব ছোট না, 3টা রুম। বারান্দাটা ছোট হলেও শোবার ঘরটা বেশ বড়। অনেক উঁচু ছাদ, খোলামেলা ভাব আছে। মহসিন বলল, দুলাভাই, আপনার বাসা পছন্দ হয়েছে? আফসার সাহেব বললেন, হ্যাঁ হয়েছে। এই বাড়ির সবচেয়ে বড় সুবিধা কি জানেন? না। এই বাড়ির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাতাস। দক্ষিণ দুয়ারি বাড়ি। শীতকাল বলে টের পাচ্ছেন না, গরমকাল আসুক দেখবেন হু হু করে বাড়িতে হাওয়া খেলবে। আমার এক বন্ধু আগে এই বাড়িতে থাকতো, তার কাছেই শুনেছি। আফসার সাহেব তেমন কোনো উৎসাহ দেখালেন না, আবার অনুৎসাহও দেখালেন না। মহসিন টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে এসেছিল। রাতে তাই খাওয়া হলো। আফসার সাহেব অনেক দিন পর ভালো মতো খাওয়া দাওয়া করলেন। মহসিন মীরাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, আপা, এই বাড়ির আসল সুবিধার কথা এখন তোমাকে গোপনে বলে যাচ্ছি। এই বাড়ির আসল এবং একমাত্র সুবিধা হচ্ছে 3তলা ফ্ল্যাটের কোনো ফ্ল্যাটে বিড়াল নেই। তোমার ওই বিড়ালও পথ খুঁজে খুঁজে এ বাড়িতে আসবে না। বুঝতে পারছো? পারছি। এখন তোমাকে যা করতে হবে তা হচ্ছে দুলাভাইকে ভালো মতো ঘুমানোর সুযোগ করে দেওয়া। ঠিক মতো ঘুমোলেই নার্ভ শান্ত হয়ে যাবে। নার্ভ শান্ত হলেই সব সমস্যার সমাধান হবে। মীরা বললেন, আজ রাতটা তুই থেকে যা মহসিন, নতুন জায়গায় ভয় ভয় লাগছে। আমি থাকবো। দুলাভাইকে ঘুম পাড়ানোর দায়িত্বও আমার। আজ রাত নিয়ে তুমি চিন্তা করবে না। মহসিন শোবার ঘরে গিয়ে বসল। আফসার সাহেব চুপচাপ সিগারেট টানছেন। তাকে আজ তেমন অস্থির বোধ হচ্ছে না। রুমি সুমি তার পাশেই কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে। মহসিন শোবার ঘরে গিয়ে বসল। আফসার সাহেব চুপচাপ সিগারেট টানছেন। মহসিন বলল, 2টা ফ্রিজিয়াম খেয়ে আজ সারা রাত আপনি মরার মতো ঘুমাবেন, বুঝতে পারছেন? আফসার সাহেব বললেন, ওষুধ খেয়ে কোনো লাভ নেই, ঘুম আসবে না। ঘুমোলেই দুঃস্বপ্ন দেখব, এই টেনশনে আমার ঘুম আসে না। আজ টেনশন করতে হবে না। আমি সারা রাত আপনার বিছানার পাশে জেগে বসে থাকব। যখনই আপনি স্বপ্ন দেখতে শুরু করবেন আমি আপনাকে ডেকে তুলব। বুঝবে কি করে আমি স্বপ্ন দেখছি কিনা? স্বপ্ন দেখার সময় মানুষের চোখের পাতা কাঁপতে থাকে, একে বলে র্যাপিড আই মুভমেন্ট, সংক্ষেপে REM। যখনই দেখব আপনার চোখের পাতা কাঁপছে আমি আপনাকে ডেকে তুলব। আমার উপর আপনি বিশ্বাস রাখুন। আমি আপনার খাটের পাশে একটা চেয়ার এনে বসবো। মহসিন আসলেই তাই করল। আফসার সাহেব ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে গেলেন। আশ্চর্যের ব্যাপার, মাথা বালিশে ছুঁয়ানো মাত্র ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল রাত 3টায়। আফসার সাহেব বিছানায় উঠে বসলেন।
বিস্মিত হয়ে দেখলেন মহসিন চেয়ারের হাতলে মাথা রেখে অকাতরে ঘুমোচ্ছে, তার নাকও ডাকছে। আফসার সাহেব সাবধানে বিছানা থেকে নামলেন, বারান্দায় এসে দাঁড়ালেন। অবাক হয়ে লক্ষ্য করলেন বারান্দার শেষ প্রান্তে বিড়াল একটা মাত্র বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে। আফসার সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন, আর ঠিক তখন বিড়ালের কথা শুনতে পেলেন। মা দেখো, উনি বারান্দায় এসে দাঁড়িয়েছেন। দেখেছি। আমরা যে বাসা খুঁজে খুঁজে এখানে চলে এসেছি তা দেখে উনি কি খুশি হয়েছেন? না। আমার ভাইটা যে মারা গেছে তা কি উনি বুঝতে পারছেন মা? মানুষ অসম্ভব বুদ্ধিমান, আমরা দুজন মাত্র এসেছি, তাই দেখে তো বোঝা উচিত। আমাদের মনে যে খুব কষ্ট তা কি উনি বুঝবেন মা? না, পশুদের কষ্ট মানুষ কখনো বোঝে না। এখন কি তারা আমাদের আবার বস্তায় ভরে ফেলে দেবে? দিতে পারে, আবার নাও দিতে পারে। যখন দেখবে আমরা এত কষ্ট করে পুরনো বাসায় ফিরে গিয়েছি, সেখানে তাদের না পেয়ে গন্ধ শুকে শুকে এই জায়গায় এসেছি, তখন অবাক হয়ে আমাদের রাখতেও পারে। খিদে পেয়েছে মা। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়লে খিদে লাগবে না। মা। কি? ভাইটার জন্য খুব কষ্ট হচ্ছে মা, কাঁদতে ইচ্ছা করছে। কাঁদতে ইচ্ছা করলে কাঁদো। আফসার সাহেব শুনলেন বিড়ালের বাচ্চাটা কাঁদছে। এই কান্না অবিকল মানব শিশুর কান্নার মতো। আফসার সাহেবের চোখে পানি এসে গেল। মিসির আলী বড় একটা খাতায় বিড়ালের ব্যাপারটা লিখেছেন। খাতাটা নিয়ে আফসার সাহেবের বাসায় যাবেন। যাওয়ার আগে লেখাটা আরেকবার দেখে নিচ্ছেন। মিসির আলী লিখেছেন, 1. আফসার সাহেব একজন বুদ্ধিমান মানুষ, তবে গম্ভীর প্রকৃতির। ঠাট্টা তামাশা পছন্দ করেন না, সব কিছু সিরিয়াসভাবে নেন। কাজেই তিনি যখন বললেন বিড়ালের কথা বুঝতে পারছেন, তখন ধরে নেওয়া স্বাভাবিক যে তিনি ঠাট্টা তামাশা করছেন না। আমিও ধরেই নিচ্ছি তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন। এই ধরে নিয়ে অন্য যুক্তিগুলো পরীক্ষা করছি। 2. ক্যাসেট প্লেয়ারে বিড়ালের কথা টেপ করা ছিল, তাকে শোনানো হলো। তিনি কিছু বুঝতে পারলেন না। এতে দুটি জিনিস প্রমাণিত হচ্ছে। ক, তিনি সত্যি কথা বলছেন। মিথ্যা কথা বলতে পারতেন যে কথা বুঝতে পারছেন। মিথ্যা বললেও আমাদের তা ধরার ক্ষমতা ছিল না। খ, বিড়াল হয়তো টেলিপ্যাথিক নিয়মে কথা বলে। যদি তার কথা হয় টেলিপ্যাথিক, তবে ক্যাসেট প্লেয়ারে ধরে রাখা বিড়ালের কথা হবে অর্থহীন। টেলিপ্যাথিক কথা বলার সম্ভাবনাই বেশি, কারণ বিড়ালের ভোকাল কর্ড মিয়াও ছাড়া অন্য কোনো শব্দ করতে পারে না। একটি মাত্র শব্দে দীর্ঘ বাক্য তৈরি করা বা কথোপকথন চালানো অসম্ভব। 3. আফসার সাহেব রাস্তায় হাঁটার সময় কিছু বিড়ালে দেখা পেতেন। তিনি কখনো তাদের কথা বুঝতে পারেননি। বিড়ালের কথা যদি টেলিপ্যাথিক হয়, তাহলে তাদের কথাও বোঝা উচিত ছিল। আফসার সাহেবকে আমি একটি বাসায় নিয়ে গেছিলাম, তাদেরও দুটি বিড়াল ছিল। আফসার সাহেব সেই দুটি বিড়ালের কথাও শুনতে পাননি। তাহলে ব্যাপার এই দাঁড়াচ্ছে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে গিয়েছি। এক কথায় আমরা এখন সহজ সিদ্ধান্তে চলে আসতে পারি আফসার সাহেব বিড়ালের কথা বুঝতে পারেন না, তিনি মন গড়া কথা বলছেন। কিন্তু ইচ্ছা করলে এই সহজ সিদ্ধান্তে আমরা নাও যেতে পারি। আমার সিদ্ধান্ত এরকম, আফসার সাহেব বিড়ালের কথা বুঝতে পারেন, তবে সেই বিড়ালকে হতে হবে মা বিড়াল এবং কিছু বাচ্চা থাকতে হবে। মা বিড়াল বাচ্চাদের ট্রেনিং দেওয়ার জন্য ক্রমাগত তাদের নানান জিনিস শেখাবে। এই শেখানোর ব্যাপারটা সে করবে টেলিপ্যাথিক্যালি। বাচ্চারাও একইভাবে মার সঙ্গে যোগাযোগ করবে। শিক্ষার প্রাথমিক অংশ শেষ হওয়ার পর পর বিড়ালদের এই ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আফসার সাহেবের মস্তিষ্কের কোনো একটা অংশ একটা বিচিত্র কারণে বিড়ালের টেলিপ্যাথিক কথোপকথন ধরতে পারছে। আমার ধারণা ছোট ছোট শিশু আছে এমন যে কোনো বিড়ালের কথাই তিনি বুঝতে পারবেন। এই অস্বাভাবিক ক্ষমতার সঙ্গে মানুষের পরিচয় নেই বলেই মানুষ এই ক্ষমতা দেখবে ভয়ে এবং বিস্ময়ে। মানুষ এটা সহজে গ্রহণ করতে পারবে না। শেষটাই এই ক্ষমতা আফসার সাহেবকে ক্ষতিগ্রস্ত করবে। মানুষ কখনোই অস্বাভাবিক কিছু সহজভাবে গ্রহণ করে না। মিসির আলী অনেক খুঁজে খুঁজে আফসার সাহেবের বাসায় এসেছেন। বাসা থমথম করছে, কোনো শব্দ নেই বাড়িতে।
পা দিয়েই তার মনে হলো অশুভ কিছু যেন এই বাড়িতে ছায়া ফেলে আছে। ভয়াবহ কিছু একটা ঘটে গেছে। কলিং বেল টিপতেই মীরা এসে দরজা খুললেন। তিনি এমনভাবে তাকালেন যেন মিসির আলিকে চিনতেই পারছেন না। মীরার চোখ লাল, হয়তো কাঁদছিলেন। মিসির আলি বললেন, কেমন আছেন? মীরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ভালো নেই। ভেতরে আসবো? আসুন। আফসার সাহেব কোথায়? মীরা চুপ করে রইলেন। মিসির আলি বললেন, আমি বুঝতে পারছি বড় রকমের কোনো ঘটনা ঘটেছে। আপনি কি দয়া করে বলবেন কি ব্যাপার? আমাদের ওই বিড়ালটা একটা বাচ্চা নিয়ে খুঁজে খুঁজে এই বাড়িতে চলে এসেছিল। কি করে গেন্ডারিয়ারির বাড়ি খুঁজে পেল আমি জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিড়ালটা তার বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে। সুমির আব্বা একগাদা খাবার খেতে দিয়েছে। আমার প্রচণ্ড রাগ হলো। রাগে প্রায় অন্ধ হয়ে গেলাম। আমাদের সমস্ত যন্ত্রণার মূল এই বিড়াল। আমার মনে হলো এদের শেষ না করতে পারলে আমার মুক্তি নেই। তখন আমি খুব খারাপ একটা কাজ করলাম। কি করলেন? খুব নোংরা, খুব কুৎসিত একটা কাজ। বলতে গিয়েও আমি লজ্জায় মরে যাচ্ছি। আমি রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরের চুলায় চায়ের পানি ফুটছিল। আমি সেই ফুটন্ত পানি এনে এদের গায়ে ঢেলে দিলাম। এত বড় অন্যায় যে আমি করতে পারি তা কখনো কল্পনা করতে পারিনি, কিন্তু করেছি। নিজের হাতে ফুটন্ত পানি ঢেলে দিয়েছি। তারপর পানি ঢালার পরই মনে হলো আমি কি করলাম, আমি কি করলাম। তখন আমি নিজেই এদের নিয়ে হাসপাতালে ছুটে গেছি। হাসপাতালে যাওয়ার পরপরই দুটো বিড়ালই মারা যায়। আফসার সাহেব কোথায়? উনি ঘটনাটা কিভাবে নিয়েছেন? আমার মনে হয় সহজভাবেই নিয়েছেন। বাসায় ফিরে আমি খুব কান্নাকাটি করছিলাম। উনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলছিলেন, মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছ। ঘটনাটা কবে ঘটেছে? গতকাল। মীরার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। তিনি নিজেকে সামলাতে পারছেন না। রুমি সুমি দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছে। তাদের মুখ শুকিয়ে আত্মটুকু হয়ে গেছে। মিসির আলি বললেন, আফসার সাহেব কোথায়? মীরা বললেন, ও গিয়েছে ট্রেনের টিকিট কাটতে। সবাইকে নিয়ে এসে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যেতে চায়। সেটা ভালো হবে, যান ঘুরে আসুন। মিসির আলি উঠে দাঁড়ালেন। তার কাছে মনে হলো এই পরিবারটি এখন সামলে উঠতে পারবে। খুব বড় ধরনের দুর্ঘটনা এদের কাছাকাছি নিয়ে আসবে। তাছাড়া যেহেতু বিড়াল দুটিও এখন নেই, এটাও এক ধরনের মুক্তি। মিসির আলি বললেন, আমি আজ যাই, আপনারা বাইরে থেকে ঘুরে আসুন, তারপর একদিন চা খেয়ে যাব। মীরার চোখ মুছতে মুছতে নিচু গলায় বললেন, আপনাকে একটা ব্যাপার বলতে যাচ্ছি। আমি যখন বিড়াল দুটিকে নিয়ে রিক্সা করে হাসপাতালে যাচ্ছি, তখন হঠাৎ স্পষ্ট শুনলাম মা বিড়ালটা বলছে, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার বাচ্চাটাকে বাঁচান। বেচারা এই সুন্দর পৃথিবীর কিছুই দেখলো না। আমি কথাগুলি স্পষ্ট শুনলাম, যেন বিড়ালটা আমার মাথার ভেতরে ঢুকে আমাকে কথাগুলি বলল। এরকম কেন শুনলাম বলুন তো? মিসির আলি কোনো কথা বললেন না। মিসির আলি মিথ্যা বলেন না, আজ বললেন। কোমল গলায় বললেন, এটা আপনার কল্পনা। অপরাধ বোধে কাতর হয়েছিলেন বলেই কল্পনায় শুনেছেন। বিড়াল কি আর কথা বলতে পারে? মীরা বললেন, আমারও তাই ধারণা। বলতে বলতে মীরা আবার দু চোখ মুছলেন। মিসির আলি বাসার দিকে ফিরে চলেছেন। শীতের সন্ধ্যা, আকাশ লাল হয়ে আছে। আকাশের লাল আলোয় কি অপূর্বই না দেখাচ্ছে শহরটাকে। হাঁটতে হাঁটতে তার মনে হলো, প্রকৃতি এত সুন্দর করে নিজেকে শুধু মানুষের জন্যই সাজায় না, সমস্ত জীব জগতের জন্যই সাজায়। মানুষ মনে করে শুধু তার জন্যই বুঝি সাজিয়েছে, পাখি মনে করে তার জন্য, বারান্দায় বসে থাকা মা বিড়াল মনে করে তাদের জন্য। সে হয়তো তার শিশুটিকে দেখে বলে, মা দেখ, দেখ কি সুন্দর, কি সুন্দর। বিপদ গল্পের শেষ পর্ব এখানেই শেষ। এরপরে নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।